আমরা কাজে চল ওকে দেখি A student investigated the motion of a small rectangular panel. The panel was held above the floor next to a measuring tape. This is my measuring tape. Okay. The panel was released using a video camera on a smartphone. Its motion as it fell to the floor was recorded. তাহলে ক্যামেরাটা একটু অফ করে দাও তো সবাই। Everyone, can you please switch off your cameras? আমিও ক্যামেরাটা অফ করে দিই। সবাই একটু ক্যামেরাটা অফ করো। থ্যাংক ইউ স্যার। এবার ঠিক আছে? জি স্যার, এবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে। Okay. The panel was released and using a video camera on a smartphone, its motion as it fell to the floor was recorded. Using the position of the panel at regular time intervals, the velocity of the panel was obtained. A smartphone দিয়ে আমি পুরাটার মোশনটাকে রেকর্ড করলাম। Fine. The velocity time graph shows the motion of the panel until it reaches the floor. Acha, can you tell me, did the panel freely fall or was there air resistance as well? Air resistance. Air resistance. Freely fall করতো তাহলে বুঝতেছো কি হইতো all throughout আমার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকতো। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকা মানে হলো the graph would have been a straight line through the origin, এরকম কার্ভড হতো না। তাহলে তার মানে এই জায়গায় acceleration is not constant, the acceleration is changing. Next এ যাই। Show that the panel was dropped from a height of approximately 5 meter. Guys, এটা একটু tricky হবে, just bear with me. Okay, just bear with me. আমাকে একটা কোশ্চেনের অ্যানসার দাও। Okay. Velocity time graph. Okay. Velocity time graph এর কোন অ্যাসপেক্টটা খেয়াল করে দেখো, velocity time graph এর কোন অ্যাসপেক্টটা আমাকে ইয়ে দেয়, area under the curve. Area under the Yes. curve. So this area under the curve, right? Area under the curve, correct. Area under the graph আমাকে দেয় distance traveled আর আমাকে বলছে show that the panel was dropped from a height of approximately 5 meter. তাহলে এইটার আন্ডারের এরিয়া বের করতে হবে। যদি আমাদের ইন্টিগ্রেশনের ইকুয়েশন থাকতো বা ইন্টিগ্রেশন আমাদের সিলেবাসে থাকতো, this would have been much easier, but unfortunately we don't have integration in A level physics. তাহলে আমার ইন্টিগ্রেশন ছাড়া এটাকে সলভ করতে হবে। This is where the concept of square counting comes in. Square counting টা generally আমাদের কোন টপিকে লাগে জানো? Materials graph, materials টপিকের ভিতরে force extension বের করার জন্য generally লাগে, but তার মানে এই না যে square counting অন্য কোথাও ইউজ করা যাবে না, and we can clearly see এই জায়গায় will be using square counting. কিভাবে সবাই নোটিস করে দেখি। আগে এটাকে একটা ব্লক বানাই নেই। Today we'll be introducing a new concept called square counting method. সবাই খুব carefully খেয়াল রাখো। স্যার আমরা না একবার ও লেভেলের কোশ্চেন পেপার সলভ করার সময় একটা স্যান্ডেলের এরিয়া বের করার জন্য Right. বক্সেস করছিলাম, Exactly. Very similar to that. Exactly. Jan 20 পেপারে ছিল। Right. Very similar to that. আর এর আগেও ওই ফুটপ্রিন্ট বের করার একটা কোশ্চেন আসছিল 2015 এ, 15 বা 14 এ। একই জিনিস স্যার, একই জিনিস। তোমার প্রথম কাজ হলো your very first responsibility is ইয়ে করা, আইডেন্টিফাই করা। যেগুলো ফুল স্কয়ার আছে ওগুলোকে আমরা নাম্বার করে ফেলি, ফুল তারপরে স্কয়ার গুলোকে আগে নাম্বার করে ফেলবো। এক্স্যাক্টলি, ফুল স্কয়ার গুলোকে নাম্বার করে ফেলি। দিস ইজ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এটাকে 18 ধরা যায়, নো প্রবলেম। 18 19। আচ্ছা, এখন হাফ স্কোয়ার গুলা দিয়ে আমার কাজ করতে হবে। এই দুইটাকে যদি আমি মিলাই, এইটা আর এইটা, এই দুইটাকে মিললে
কত স্কোয়ার হবে একটা? এই দুটোকে যদি আমি কম্বাইন করে দেই গাইস, এই দুটোকে কম্বাইন করলে 1.5 কেন 1 ধরা যায় না? এটা অর্ধেক আছে, এটা অর্ধেক ওয়ান আছে। ধরা যায়। 1 তাহলে কতটুকু পর্যন্ত দেখছিলাম? 19 পর্যন্ত, রাইট? তাহলে এই দুটো মিলায় ইউ ক্যান গেট 20। ক্লিয়ার? এখন এটা গেল আমার 20। এই ছোট্ট পার্টটা যদি আমি এখানে বসায় দেই তাহলে 20 এর পরে এটা হয়ে যাবে আমার 21। Would you all agree? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এই পার্টটা এখানে বসায় দিলে 21 ছিল, কত হয়ে যাবে? 22। এই যে এই পার্টটা, সরি, এটা যদি এখানে বসায় দেই আর এইটা যদি এই জায়গায় বসায় দেই তাহলে কত হয়ে যায়? 23 এর বেশি, রাইট? বেশি হয়তো স্যার। 23, wait 20, এইটা নিব না, actually why take this? I can take this part. এটা তো কোথাও নেই, রাইট? এইটা নিয়ে যদি এখানে বসাই তাহলে কি হয়? 23 গাইস, দেখতেছো? জি স্যার, अराउंड 27 এর মতো হতে পারে। রাইট, 23 হলো। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি 1 এখানে 5টা 2 3 4 আর ধরলাম এটা 5, রাইট? 5টা এরকম লাইন মিলে একটা স্কোয়ার হয়, তাহলে একটা পুরো স্কোয়ারকে আমি বাদ দিতে পারি। এটাকে যদি আমি পুরো বাদ দেই তাহলে কটা স্কোয়ার হয়? 23 ছিল, তাহলে 24, 25, 26 আর 27, অন অ্যান অ্যাভারেজ 27 পর্যন্ত আমি ধরতে পারি। এটা কি সাথে কাউকে ম্যাচ করছিলাম গাইস? এটা কি কারোর সাথে লিংক করছিলাম? তাহলে 27.5 নিতে পারি আমরা, তাই না? তাহলে আমরা 27.5 নিতে পারি। তারপরের পার্টটা পুরোপুরি ইউনিটারি মেথড। তারপরে what we have is completely unitary method. কিভাবে? একটা স্কোয়ার, এই যে একটা ফুল স্কোয়ার কত দেয়? 1 into 0.2. 1 square gives 1 into 0.2. একটা স্কোয়ার দেয় আমার 0.2। তাহলে how many squares do we have? 27.5. 5.4 27.5 কত আসে? 5.5, sir. 5.5। তাহলে why don't we just stick to 27? কিছু যদি ওভার এস্টিমেট নিয়ে থাকি, 27 নিলে কত আসে দেখো তো? 5.4. 5.4 meter. I'm pretty sure it's well within the range. Approximately বলছে, তাহলে exactly 5 তো আসবে না। This is fine. এটা তো অনেক তাড়াহুড়া করে করছি, তোমাদের নেওয়ার সময় এই এস্টিমেশনটা খুব ক্লিয়ারলি নিতে হবে। This is very similar to the question we had solved in our IGCSEs. ওই যে ফুটের এরিয়া, মানে ওদের হাতের এরিয়া বের করতে হয় ওইটার জন্য। স্যার এটা আর অন্য কোনো ওয়েতে করা যায় না? এটা আর অন্য কোনো ওয়ে নাই স্যার। আরেকটা ওয়ে আছে এস্টিমেশন মেথড, পুরোটাকে তুমি একটা ট্রায়াঙ্গেল, তারপরে ট্র্যাপিজিয়াম, স্কোয়ার এগুলা বানায় নিতে পারো, বাট দ্যাট উইল বি ইভেন মোর, তোমার আনসার্টেনটি আরো অনেক বেশি থাকবে। ওইসব মেথডে আনসার্টেনটি আরো বেশি হবে। স্যার আমি যদি এখানে জাস্ট দুইটা লাইন দেখে তাহলে আমাকে ফুল মার্কস দিয়ে দিবে? বুঝি নাই স্যার, একবার যদি দুইটা লাইন যদি দেখায়, মানে 1 স্কয়ার is equals to 0.2 and 2.7 is 27 is equals to 5.4 মিটার, এটা দেখাই দিলে কি আমাকে 3 মার্কস দিয়ে দিবে ফুল? হ্যাঁ, 100%। তোমার এটার ভিতরে যে দেখাইতে হবে এরকম কোনো কথা নাই, বাট এটা না দেখায় তুমি 27 পাবা কোথা থেকে, বুঝছো? সেটাই স্যার। জি স্যার। This is the idea. তারপর আমাকে বলছে use the graph to calculate the maximum acceleration of the panel. You tell me guys, তোমরা আমাকে অ্যানসার দাও। This is a velocity time graph. Velocity time graph এর কোন অ্যাসপেক্টসটা? I repeat, velocity time graph এর কোন অ্যাসপেক্টসটা আমাকে? Gradient, sir. Gradient, exactly. আর আমাকে আরো একটা কথা বলছে, they use another term, that is maximum acceleration.
ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কখন পাবো, যখন আমার গ্রেডিয়েন্টটা সব থেকে বেশি নাকি গ্রেডিয়েন্টটা সব থেকে কম, তুমি বলো তো। বেশি স্যার, সবথেকে বেশি। অফকোর্স গ্রেডিয়েন্ট যখন আমার বেশি, অফকোর্স গ্রেডিয়েন্ট যখন আমার বেশি, তো ইউ ক্যান ক্লিয়ারলি সি এই জায়গায় আমার গ্রেডিয়েন্ট সব থেকে বেশি। তো আমি যদি এ লাইন পর্যন্ত যাই, যেই জায়গায় সবচেয়ে বেশি স্টিপ ওই জায়গায় অ্যাবসলিউটলি রাইট, যে জায়গাটাতে আমার সব থেকে বেশি স্টিপ আমার গ্রাফটা, আই থিংক দিস ইজ গুড ইনাফ। এতটুকু জায়গা পর্যন্ত নিতে পারো, আর যদি চাও এটাকে তুমি আরো এক্সটেন্ডও করতে পারো, অ্যাজ লার্জ অ্যাজ পসিবল আর কি, বুঝছো, যত লার্জ করা যায়। ইয়েস, দিস ইজ গুড ইনাফ। তাহলে এইটার গ্রেডিয়েন্ট কিভাবে বের করবো, এই লাইনটার সবসময় লার্জ ট্রায়াঙ্গেল নিবা, অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। তাহলে এই ট্রায়াঙ্গেল নিলে এই ভ্যালুটা কত আসে, 5 আর এই ভ্যালুটা 0.6 0.6। 5 তাহলে অ্যাক্সেলারেশন কি হবে তুমি বলো, m a is equal to m, মানে অ্যাক্সেলারেশন দিবে আমাকে গ্রেডিয়েন্ট is equal to চেঞ্জ ইন y হলো 5 ডিভাইডেড বাই এই ভ্যালুটা হলো 0.6। কত আসে একটু করে বলো তো, 8.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8.33 মিটার পার সেকেন্ড। 8.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তারপরে বলছে উইদাউট ফার্দার ক্যালকুলেশন, একটা সেকেন্ড, 1.6 এর একটু আগে, ফাইন। তারপর আমাকে বললো 8.33, fine. Without further calculation, sketch an acceleration time graph for the panel on the axis below. Guys, এটা একটু তোমরা কপিতে করে আমাকে ক্যামেরাতে দেখাও। I'm waiting. I really need to see this. আমি সবার অ্যান্সারের জন্য ওয়েট করতেছি, সবাই একটু করে ক্যামেরাটা অন করে আমাকে একটু ক্যামেরার সামনে ধরো, আমি দেখতে চাই। স্যার 8.33 আসলে 8.33 আসছিল, রাইট। হয়েছে, একটু ক্যামেরাটা অন করে দেখো সবাই আমাকে। Sir, not sure if it's correct or not. It's fine, let me just see. Aryan, good, very good. বাকিদেরটা কই, স্যার আমারটা দেখেছেন? আরেকবার দেখো তো মাসিয়াত, ভুল করছো, আরেকবার ট্রাই করো, একটু ওয়েট, হ্যাঁ। স্যার এমনে
দেখছি রায়ান গুড, ভেরি গুড। অনেকেরটা, বাকিদেরটা কোথায়? আচ্ছা, অনেকেই করলা। আজিজুল মিস্টেক করছো একটা স্যার, আজিজুল মিস্টেক করছো। পারিজাত গুড, ভেরি গুড। তানসিফ মিস্টেক একটা স্যার। আর তামজিদ, তামজিদ গুড। আর নাইম আরেকটু সামনে আনো তো তোমার ইয়েটা, স্ক্রিপ্টটা। মাসিয়াত হয়েছে, গুড। শায়ান হয় নাই। না। সঞ্জিদা গুড হয়েছে। লাস্টে তুমি অ্যাসিম্পটট বানাই ফেলছো, which is not necessary. লাস্টে তুমি জিরোতে দিয়ে দিতে পারো। You can touch the x axis, no problem. আমি দেখাই দিচ্ছি, এদিকে তাকাও। আমরা জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের, খেয়াল করে দেখি, we all know that the velocity the gradient of the velocity time graph gives the acceleration. শুরুতে ভেলোসিটি বাড়তেছে একটা হাই রেটে, বাট পরের দিকে দেখবা ভেলোসিটি ইনক্রিজিং বাট এটা ডিক্রিজিং রেট, তার মানে আমার অ্যাক্সিলারেশন কমে যাচ্ছে। এন্ড ফাইনালি এই জায়গায় এসে তুমি যদি একটা ট্যানজেন্ট আঁকো, লাইনটা দেখো পুরোপুরি হরিজন্টাল, একটা হরিজন্টাল লাইনের, চিন্তা করো, আমাকে অ্যান্সার দাও, ওকে? একটা হরিজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয় বলতে পারবা? জিরো। জিরো। তার মানে আমার অ্যাক্সিলারেশনটা এই পয়েন্টে এসে কি হয়ে গেছে? জিরো। এই পয়েন্টে এসে আমার অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেছে। তার মানে আই স্টার্ট অফ উইথ আ লার্জ অ্যাক্সিলারেশন 8.33, তারপর আস্তে আস্তে কমতে কমতে আমার অ্যাক্সিলারেশনটা জিরো হয়ে যাবে। ইউ ক্যান শো দিস উইথ আ স্ট্রেট লাইন অ্যাজ ওয়েল, অর যদি চাও কার্ভ দিয়েও দেখাতে পারো। এই অ্যাক্সিলারেশনটা আমার আস্তে আস্তে 1.6 এ এসে জিরো হয়ে গেছে, বাট কার্ভ দিয়ে দেখালে আই থিংক ইটস বেটার। স্যার ভেলোসিটি টাইম গ্রাফের মধ্যে তো 1.6 পর্যন্ত পৌঁছায়নি। তাহলে 1.6 এর একটু আগে থেমে যাও, বা 1.6 এর আগেই যদি অ্যাক্সিলারেশন জিরো হয়ে যায় তাহলে আমি এই জায়গায় অ্যাক্সিলারেশন জিরো করে দিতে পারি, নো প্রবলেম। অলমোস্ট। এটাকে ধরে তারপর আমি টেনে নামাই দিব এই জায়গায়। আর জিরো হলো কত এই জায়গায়, রাইট? জি স্যার। দিস ইজ ইওর গ্রাফ, দিস ইজ ইওর গ্রাফ। এবার বুঝছো? তার মানে অ্যাক্সিলারেশন ছিল, অ্যাক্সিলারেশনটা কমতে 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 1.6 এর আগে এসে জিরো হয়ে গেল, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার। ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে কি? স্ট্রেট লাইন দিও না, স্ট্রেট লাইন দিও না, দিও না স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনটা দেওয়া মানে হলো অ্যাক্সিলারেশনটা কি 9.81 থাকে না? না স্যার, ফার্স্টে যে অ্যাক্সিলারেশন দেখতেছি 8.33, একদম ফার্স্টে অ্যাক্সিলারেশন 8.33। স্যার কেন? তার কারণ শুরুতেই এয়ার রেজিস্ট্যান্স চলে আসে, আর এয়ার রেজিস্ট্যান্সটা একটু পরে আসবে না, একদম শুরুর থেকে এয়ার রেজিস্ট্যান্স আসে। তাহলে যদি জাম্প করার সাথে সাথে এয়ার রেজিস্ট্যান্স হিট করে তাহলে অ্যাক্সিলারেশন কি কখনো আমার 9.81 হতে পারবে না? 9.81 থেকে একটু কম, and that is that value. এবার বুঝছো? বলো না প্লিজ। স্যার এটা জিরো থেকে কেন স্টার্ট হয় না স্যার? কোনটা জিরো থেকে? অ্যাক্সেলারেশনটা আমরা কেন 8.33 থেকে স্টার্ট করতেছি? বিকজ একদম শুরুতেই দেখো তো, একটা মানুষ যখন জাম্প করে গ্র্যাভিটি কি ওর উপরে একটু পরে অ্যাক্ট করবে? নো, জাম্প করার সাথে সাথে গ্র্যাভিটি অ্যাক্ট করতেছে। তার মানে শুরুতেই ওর একটা অ্যাক্সেলারেশন আছে, একদম শুরুতেই, and that acceleration is very close to 9.81, but the value is 8.33. আর যদি আমি কি গ্রাফে মার্ক করি, if I mark it on the graph, the value would be 8.33 এই জায়গায়, এই যে, বুঝছেন? ফ্রি ফল অবজেক্টের উপরে কি ফ্রিকশন অ্যাক্ট করে? আরেকবার কি বললাম? একটা ফ্রি ফলিং অবজেক্টের উপরে কি ফ্রিকশন অ্যাক্ট করে? না, একটা ফ্রি ফল যখনই তুমি মুখে ফ্রি ফল বলতেছো, ফ্রি ফল মানে হলো there is no other force acting on it other than its weight. মানে weight স্যার ছাড়া যদি অন্য কিছু চলে আসলেই it's not free fall anymore. জি স্যার বলেন। এয়ার রেজিস্ট্যান্স থাকলে ওইটা ফ্রি ফল হয় না? না, এয়ার রেজিস্ট্যান্স থাকলে এটাকে ফ্রি ফল বলে না। তোমার প্যারাশুটিস্টরা এটাকে ফ্রি ফল বলে, বাট ফিজিসিস্টরা এটাকে ফ্রি ফল বলে না। যেরকম বলে না যে উই আর ফ্রি ফলিং ফ্রম দ্য এয়ারপ্লেন, প্যারাশুটিস্টের মুখে এই কথা মানায়, কিন্তু একটা ফিজিসিস্ট উইল নেভার কল ইট ফ্রি ফল, রাইট? বিকজ ফ্রি ফলের ফিজিক্সের ডেফিনেশন হলো দেয়ার ক্যানট বি এনি ফোর্স আদার দ্যান দ্য ওয়েট। জি স্যার বলেন। ফ্রি ফল ইজ মানে ফুললি হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল ঠিক না, কেন? আমি যদি ভ্যাকুয়ামের ভিতর ড্রপ করি,
ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। বুঝছো, আমি যদি ভ্যাকুয়ামের ভিতর ড্রপ করি দ্যাট ইজ ফ্রি ফল, একদম পারফেক্ট ফ্রি ফল হবে তখন। ওকে, ডান, ওকে। এটা দেখলাম। সিতে আসি, সিতে দেখো কি বলছে, এক্সপ্লেইন হাউ দ্য স্টুডেন্ট ক্যান চেক দ্য রিলায়েবিলিটি অফ দিস রিজাল্টস। রিপিট দ্য এক্সপেরিমেন্ট। এক্স্যাক্টলি, রিপিট দ্য এক্সপেরিমেন্ট। তারপরে 2 মার্ক দিছে তো, রিপিট দ্য এক্সপেরিমেন্ট উইল গেট ইউ 1, দ্যাটস ফর শিওর। চেক দ্য ভ্যালু মানে ইফ ইট ইজ মানে ইনিশিয়াল ভ্যালুর সাথে যদি ম্যাচ করে কিনা, ওটার সাথে ম্যাচ করলেও হবে, মানে ইনিশিয়াল ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা এটা চেক করে নিব আমরা। স্যার এভারেজ এভারেজ করব সেটা তো রিলায়েবিলিটি এনশিওর করার জন্য, কারেক্ট। হ্যাঁ ঠিক আছে, রিপিট করব, রিপিট করে অ্যানোমালাস ভ্যালু থাকলে বাদ দিব, আর চেক করব যে কনসিস্টেন্ট রেজাল্টস আসতেছে নাকি আফটার এভরি রিপিটেশন। বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে এই এটা কেমন ছিল এভরিওয়ান, এই ওয়ার্কশিটটা? আই থিংক দিস ওয়াজ অ্যান আই ওপেনার টু গেট ইউ গাইজ দ্য আইডিয়া যে এ লেভেলের কোয়েশ্চেন কোন টাইপের হয়। এখন আমরা আমাদের সেকেন্ড ওয়ার্কশিটে চলে যাবো, এটা যেহেতু আমাদের শেষ, উইল মুভ অন টু দ্য সেকেন্ড ওয়ার্কশিট। সেকেন্ডটা আরেকটু ইজিয়ার। জি স্যার বলেন। স্যার রিলায়েবিলিটি অ্যান্সারটা একটু আরেকবার বলবেন? আমি কি লিখে দিব? রিপিট দ্য এক্সপেরিমেন্ট to check whether the values are consistent after every repetition and find the average. শুনতে পারছিলা সবাই? জি স্যার। ওকে, যেহেতু আমি আগেই বলছি যে আজকে আমরা গ্রাফস নিয়ে কথা বলবো। This is how it goes. দেখো, a basketball is dropped vertically onto the horizontal ground and bounces twice before being caught. The graph shows how the velocity of the basketball varies with time. Graph দেখাচ্ছে how the velocity of the basketball varies with time. তারপর বলছে suggest why the downward sloping lines are all parallel. Downward sloping লাইন গুলা সব প্যারালাল কেন? Why everyone? এক মার্ক মাত্র। স্যার এক মার্ক তাহলে স্যার the same gradient and also Same gradient মানে কি? Sir, because they have the same acceleration. Exactly, তার মানে ওর সেম অ্যাক্সিলারেশন। স্যার ডাউনওয়ার্ড এই ওয়ার্ডটা মেনশন করতে হবে না? বললে বেটার। এই ডাউনওয়ার্ড মানে কিন্তু মোশন ডাউনওয়ার্ড না, ঠিক আছে? স্যার ডিসিলারেশন লিখলে ভালো হয় না? ল্যাঙ্গুয়েজটা দেখো, বাউন্সের সময় আমার অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়, কিন্তু বিটুইন দা বাউন্স, এখানে একটা বাউন্স করলো, এখানে একটা বাউন্স করলো, কিন্তু বাউন্সের মাঝখানের টাইম গুলাতে আমার অ্যাক্সিলারেশন কি থাকতেছে? সেম। গাইস ল্যাঙ্গুয়েজটা কি ক্লিয়ার পুরোপুরি আমি যেভাবে লিখলাম? জি স্যার। আচ্ছা, তারপরে বলছে স্টেট দ্য রিজন ফর দ্য আপওয়ার্ডলি স্লোপিং ডটেড লাইনস। আপওয়ার্ডলি স্লোপিং ডটেড লাইনস এর অরিজিনটা কি? এনি আইডিয়াস? যখন গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্ট, when the ball is in contact The ball with is the in ground. contact with the floor. Yes, the ball is in contact with the floor. আরেকটা পয়েন্ট, যদিও এক মার্ক চাইছে, এটার জায়গায় আর কি লেখা যায়? There is an upward force on the ball from the ground. বাট স্যার সেকেন্ড পয়েন্টটা কেমনে এক্সপ্লেন করে আপওয়ার্ডলি স্লোপিং ডটেড লাইনস কে? ডটেড লাইন তো ইস্যু না, ইস্যু হলো আপওয়ার্ড স্লোপিং কেন। তার কারণ ওর উপরে এবার ফোর্সটা কোন দিকে? আপওয়ার্ড। আর যখন বিটুইন দা বাউন্স ওর উপরে ফোর্স কোন দিকে ছিল? দেয়ার ওয়াজ অনলি ওয়ান ফোর্স অন দা বলস। এই ডটেড লাইনগুলোর জায়গায় বলতে পারবা সেটা কোন ডাইরেকশনে ছিল? weight downward. Weight, absolutely right. Weight, that was just the weight that was vertically downward.
আর এইবার কন্টাক্ট উইথ দ্য ফ্লোরের কারণে বলের উপর এবার একটা আপওয়ার্ড ফোর্সও আসতেছে। বুঝতে পারছি স্যার। এবার ক্লিয়ার? ওকে, গুড। টুতে দেখি, describe how the gradient of the dotted lines would change if the basketball was not fully inflated. Very interesting question. কি মনে হয় dotted lines গুলার? So the gradient কি would হতো? decrease Sir, gradient decreases. Gradient because decrease. the ball would be in contact with the ground for a greater amount of time. Exactly. Greater amount of time মানে হলো লাইনস গুলা এরকম এত আর ভার্টিক্যাল থাকবে না, লাইনস গুলা will be less steep. গ্রেডিয়েন্টটা স্মলার হবে, লাইনস গুলা লেস স্টিপ হবে। আর যদি এক্সপ্লেনেশন চাই, দেখো আমাকে ডেসক্রাইব বলছে, এজন্য আমার কোনো এক্সপ্লেনেশন লাগবে না। বাট আরেকটা কোশ্চেনে নেক্সট ইয়ারে, ইনফ্যাক্ট মেবি তোমাদের ইয়ারে এক্সপ্লেন করতে বলতে পারে, তখন হোয়াট ডু উই ডু? এক্সপ্লেনেশনটা কোন লাইনে যাবে আমাদের? এক্সপ্লেনেশনটা হবে এই রকম যে লেস ইনফ্লেটেড হইলে অর ফুললি ইনফ্লেটেড না হইলে বলটা গ্রাউন্ডের উপর একটা স্মলার ফোর্স এক্সার্ট করবে, গ্রাউন্ডটাও বলের উপর একটা স্মলার ফোর্স এক্সার্ট করবে। স্মলার ফোর্স এক্সার্ট করলে স্মলার আপওয়ার্ড অ্যাক্সিলারেশন, স্মলার আপওয়ার্ড অ্যাক্সিলারেশন মানে তোমার লাইনটা আরো লেস স্টিপ, বিকজ ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টই তো আমাকে অ্যাক্সিলারেশন দিচ্ছে। লাইনটা লেস স্টিপ যদি হয়, লেস স্টিপ মানে হলো অ্যাক্সিলারেশনটা আরো স্মলার। দেখো তো ক্লিয়ার নাকি পুরোপুরি? স্যার এটা কি মোমেন্টামের কনসেপ্টে এক্সপ্লেইন করা যাবে না? না, এখানে মোমেন্টাম আনলে মার্ক পাবা না এটার জন্য। স্যার স্মল ফোর্স কেন হয় স্যার? স্মল ফোর্স তুমি নরমালি চিন্তা করো তো, ভিজুয়ালাইজ করো। আমি একটা সিনারিও তোমাকে বলতেছি, হ্যাভ ইউ এভার প্লেড বাস্কেটবল? স্যার মানে খেলা দেখছি স্যার। আচ্ছা দেখছো তো, ফাইন ফাইন, জাস্ট ইমাজিন করো তুমি আমি ধরো বাস্কেটবল খেলতেছি, আমি বাস্কেটবলটা নিয়ে তুমি ঘুরে আছো, কারোর সাথে কথা বলতেছো, আমি বাস্কেটবলটা, বিকজ আমি ফাইজলামি করতেছি এখন তোমার সাথে, বাস্কেটবলটা নিয়ে তোমার মাথায় ছুঁড়ে মারলাম, মাথায় ধাম করে বাড়ি লাগলো। ফুললি ইনফ্লেটেড হইলে বেশি ব্যথা পাবা, নাকি ডিফ্লেটেড মানে নট ফুললি ইনফ্লেটেড বলটা যদি আমি তোমার মাথায় মারি, কখন বেশি ব্যথা পাবা তুমি আমাকে বলো? ইনফ্লেটেড স্যার। ইনফ্লেটেড থাকলে, এক্স্যাক্টলি ইনফ্লেটেড থাকলে গ্রেটার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেটা বলছিলা, যদিও এই জায়গায় মোমেন্টাম দিয়ে লিখলে অ্যান্সার মানে মার্ক পাবা না, বাট মোমেন্টামের কোয়েশ্চেনে যদি এটা জিজ্ঞেস করতো, মোমেন্টামের অ্যান্সার দিচ্ছি, there would have been a greater rate of change of momentum. Small time এ মোমেন্টামটা চেঞ্জ হতো, তাহলে greater force. স্যার বলটা যদি ইনফ্লেটেড না থাকতো তাহলে কি সব লাইনগুলো প্যারালাল হইতো? না না, ইনফ্লেটেড না কিন্তু বলে নাই, আমাকে বলছে লেস ইনফ্লেটেড, নট ফুললি ইনফ্লেটেড। তার মানে এই না যে কোনো ইনফ্লেটেডই না, এখনো বাউন্স করবে কিন্তু ফুললি ইনফ্লেটেড না। তার মানে এবার অল্প বাউন্স করবে, এবার স্মলার ফোর্স পাবে বাউন্সের সময়। স্যার ফার্স্ট টাইম আমি যখন উপর থেকে ফেলাচ্ছি স্যার তখন তো একটা স্পেসিফিক ভেলোসিটিতে নামবে, বাট যখন বাউন্স করে আবার উপর উঠবে, হ্যাঁ তখন আর স্মলার ভেলোসিটি, তখন ভেলোসিটিটা এই ভ্যালু আর থাকবে না, আর স্মলার ভ্যালু হবে। কারেক্ট। স্যার তখন থিকনেসটা কমে যাবে না লাইনটার? স্যার যখন বাউন্স করবে, স্যার ফার্স্ট টাইম যখন বাউন্স করবে ডটেড লাইন না স্যার, ডটেড লাইন না স্যার, x to z এর লাইনটা। x to z না, এটা তো ফ্রি ফলের জায়গা। x to z তো আমার ফ্রি ফল, আমি এই অবজেক্টকে ড্রপ করি বা এই অবজেক্টকে ড্রপ করি বা এই অবজেক্টকে ড্রপ করি, কোনো ডিফারেন্স নাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। ফ্রি ফলের সময় ওই সাথে তো ইনফ্লেটেড হওয়া বা না হওয়া। আরেকবার বলেন স্যার, কি বললাম? স্যার বললাম যে এক্স জেড এর যে লাইনটা ওটার সাথে তো ইনফ্লেটেড হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য না, নট জাস্ট এক্স জেড। আমি যদি ও ডাব্লিউ দেখি, ও ডাব্লিউ এক্স জেড প্লাস এটার নামও আমি যদি কিছু একটা দিই পি কিউ, এগুলার একটা কোনো এফেক্ট করবে না। এফেক্ট যদি করে সেটা এফেক্টেড হবে এই মাঝখানের লাইনস গুলা, এটা এত ভার্টিক্যাল থেকে লেস ভার্টিক্যাল হবে, মোর হরিজন্টাল হবে। এই পুরোপুরি ক্লিয়ার সবার? স্যার এক্সপ্লেইন বললে মোমেন্টাম নিয়ে লেখা যাবে না এখানে? এক্সপ্লেইন বললে এটা তো অনেক আগের সিলেবাস, এখানে যাইতো না। এখন নতুন সিলেবাসে ইউ ক্যান ইন্ট্রোডিউস মোমেন্টাম, ইয়েস, বিকজ আগের সিলেবাসে উই ডিড নট হ্যাভ মোমেন্টাম ইন আওয়ার এস, উই অনলি হ্যাড মোমেন্টাম ইন A2. আচ্ছা স্যার এখন এক্স্যাক্টলি এখানে আনসারটা তাহলে কি দিব এক্সপ্লেইন বললে? এক্সপ্লেইন বলে ওটা সহ আমি লিখে দেই নাকি? এটা বেটার হবে না ইফ আই রাইট? লিখে দিন। ওকে ইয়েস স্যার। মোমেন্টাম দিয়ে লিখবো?
স্যার আপনার সব পসিবিলিটিস গুলো লিখে দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আগে এএসও মোমেন্টাম ছিল, আসছে ও লেভেলস এই মোমেন্টাম ছিল। Therefore, there would be a smaller force on the ball upward. Therefore, the acceleration would be smaller, and hence the lines would be less steep. এটা বলতে পারো, or smaller gradient. স্যার এটা কি সেকেন্ড ল দিয়ে অ্যানসার করতেছেন? নিউটন সেকেন্ড ল। Newton second law. আর মোমেন্টাম যদি আনি, মোমেন্টাম আনলে এই জায়গায় মোমেন্টাম আনতে হবে। দুটা পয়েন্ট আমি ব্ল্যাকে লিখলাম যেন বুঝতে পারো। কপি করে নাও এভরিওয়ান। এন্ড একটা পয়েন্ট বুঝতেও যদি প্রবলেম হয় আমাকে এখনই জিজ্ঞেস করো। You know what? Let's make it blue. স্যার আপনি কি স্ক্রিনটা একটু নিচে নেবেন, তাহলে উপরেরটা সহ এবার ঠিক আছে? মানে উপরে আর কি, মানে উপরের যে কোশ্চেনটা ওটা যেন দেখা ও যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। স্যার লেস স্টিপ কি লাইক যে স্ট্রেট লাইনস গুলো হবে, লাইক যেগুলো ডটেড না? ডটেড না 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 না, এটা তো খালি ডটেড লাইনের কথা হচ্ছে। দেখো আমাকে কোশ্চেন কিন্তু শুধুমাত্র ডটেড লাইনসের জন্য বলছে, আর যেটা সলিড লাইনসে কোনো চেঞ্জই তো আসবে না, বুঝছেন? আচ্ছা স্যার, যদি ইনফ্লেটেড না থাকে তখন এরিয়া আন্ডার দা যে সলিড লাইনটা কম থাকবে না? না না, ইনফ্লেটেড না। আমার এই একটা অবজেক্ট আমি ড্রপ করলাম, খেয়াল করে দেখি, আমি এই অবজেক্ট ড্রপ করি বা এই অবজেক্ট ড্রপ করি, সেম হাইট থেকে যদি ড্রপ করি কিছু যায় আসে না তো আমার ইনফ্লেটেড নাকি ডিফ্লেটেড। ওর উপরে সেম অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করতেছে, ওর ওয়েট সেম, আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ সেম, তাহলে ইট উইল হ্যাভ দ্য সেম অ্যাক্সিলারেশন। এনিথিং যদি ফ্রিলি ফল করে ইট হ্যাজ দ্য সেম অ্যাক্সিলারেশন। সেম অ্যাক্সিলারেশন মানে সেম স্টিফনেস অফ দ্য লাইন। ইজ ইট ক্লিয়ার নাও? স্যার একটা হেল্প লাগতো। বলো না। স্যার আপনি কি একটু মোমেন্টামের পার্টটা আরেকবার এক্সপ্লেইন করতে পারবেন? অফ কোর্স। ফোর্স আর মোমেন্টামকে লিংক করে হোয়াট ইজ দ্য ইকুয়েশন? এটা কিন্তু ও লেভেলসে আজকে আমি মে ব্যাচে দেখাচ্ছিলাম, যদিও মোমেন্টাম এখন আমাদের আসে নাই সিলেবাসে, আরো পরে। এফ ইকুয়ালস mv মাইনাস mu বাই টি। জাস্ট ইমাজিন করো, ভিজুয়ালাইজ করো, চোখ খুলেও ভিজুয়ালাইজ করতে পারো, চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারো। আমি যদি ওই যে কি জানি জিজ্ঞেস করলাম, তাকে আমি অ্যান্সার দিলাম, আমি যদি একটা ইনফ্লেটেড বল একদম টাস করে ইনফ্লেটেড টান টান করা একদম ফুললি ইনফ্লেটেড বল কারো মাথার ভিতর মারি, আর যদি অর্ধেক ইনফ্লেটেডটা মাথায় মারি, কতক্ষণ কন্ট্যাক্টে থাকবে মাথার সাথে? সেই টাইমটা কম হবে কখন, যদি ফুললি ইনফ্লেটেড হয় নাকি লেস ইনফ্লেটেড হয়? তুমি আমাকে বলো। ফুললি ইনফ্লেটেড হলে। ফুললি ইনফ্লেটেড হলে টাইম হবে কম, আর যদি লেস ইনফ্লেটেড হয় তাহলে ইট উইল স্টে ইন কন্ট্যাক্ট ফর আ লঙ্গার টাইম। সেম মোমেন্টাম চেঞ্জেস ওভার আ লঙ্গার টাইম, এটাতে কোনো চেঞ্জ নাই, তাহলে আমার ফোর্সের ভ্যালুটা কি হবে? কম। আর এই পুরা টাইম বেড়ে যাওয়া মানে কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাই এবার কি হয়ে গেল? কমে গেল। টাইম কমলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, টাইম কমলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বাড়ে, টাইম বাড়লে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কমে। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। খেয়াল করে দেখো, আগের সিলেবাসের কোশ্চেন যেহেতু এটা ছিল, উপরের এই পয়েন্টস লিখলে কিন্তু কোনো মার্কই দিত না, কিন্তু আমাদের নতুন সিলেবাসে যেহেতু মোমেন্টাম ইনক্লুড করা হয়েছে, ইউ ক্যান অলসো কনস্ট্রাক্ট দ্য অ্যান্সার ইন টার্মস অফ মোমেন্টাম, যদি 5 মার্কের কোশ্চেন থাকে। দ্যাট ইজ দ্য কেস। 5 মার্কের কোশ্চেনে অফকোর্স নিয়ে আসতে পারো। গাইস সবার ক্লিয়ার পুরোপুরি? ইয়েস স্যার। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের জন্য, বাকিটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, এই জন্য অ্যাসাইনমেন্টে দিছি। ক্যালকুলেট দ্য ইনিশিয়াল হাইট থ্রু হুইচ দ্য বাস্কেটবল ফেল। ইনিশিয়াল হাইট বের করতে বলছে।
ইনিশিয়াল হাইট বুঝতেছো? বলটা রেস্ট থেকে ড্রপ করলাম, এই হাইট থেকে ডাব্লিউ পর্যন্ত যে গেল, দিস ইজ দ্য হাইট। Sir, S is equal to ut plus half at square use করব না? সেটাও করতে u পারো। square equals to u square plus 2s, এটা ইউজ করলে I guess better হয়। আমি একবারে ডাইরেক্টলি গ্রাফ থেকে বের করতে পারি না, আমি যদি পুরোটা গ্রাফ থেকে নেই, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তাহলে তো হয়ে যায়। এরিয়া আন্ডার দ্য গ্রাফ করলেই পারে। আন্ডার বলা যায় না, এটা এরিয়া অ্যাবাভ দ্য গ্রাফ হবে তাহলে। এরিয়া এই ভ্যালুটা কত বলতে পারবা? ইজ ইট 0.5? স্যার 0.5 এর পরেরটা। পরেরটা কেন? এটা তো এক্স্যাক্টলি টাচ করে নাই, দেখো। কম পড়বে না স্যার 0.5 এর চেয়ে? 0.5 ধরে নেই I guess। 0.5 is fine। 0.5 0.55 I guess 0.04 তুমি বুঝো, this is 0.4, this is 0.6, 0.4 আর 0.6 এর এক্স্যাক্টলি মাঝখানে আছে না এটা? ও স্যার আমি যে লাইনটা এনেছি স্যার সেখানে এক্স্যাক্টলি মাঝখানে আসে নাই আর কি। হ্যাঁ, ও ইয়েস স্যার, হ্যাঁ মাঝখানে আছে স্যার, 0.5 হবে। বুঝছো? এই যে দেখো 0.4 আর 0.6 এর এক্স্যাক্টলি মাঝখানে এই ভ্যালুটা কত? 0.5। সো আমার বেস হলো 0.5, আর এই ভ্যালুটা কত নিবা তুমি? এটা 4.7 না, যায় -4.7। 4.7 মাইনাস লাগবে না তো আমার, আই ডোন্ট নিড মাইনাস। 4 আর 5 এর মাঝখানে হলো 4.5, এটাকে 4.7 নিতে পারো, ফাইন। তাহলে কত আসে? 4.7, this is 4.2467, this is fine, 4.7। তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ টাইমস বেস হলো 0.5 টাইমস হাইট হলো 4.7। এটা করলে কত আসে এটা বলো তো প্লিজ। 1.118 মিটার। 1.18 মিটার। h equals to 1.18 মিটার। দেখো তো ক্লিয়ার নাকি পুরোপুরি? স্যার আমি যদি v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস 2s এটা দিয়ে করে দিলে হবে না? সমস্যা নাই, করতে পারো। কিন্তু যদি কোনো কারণে তোমাকে কোশ্চেনে বলা থাকতো, শুনো আমার কথা, if the question said যে use the graph, তখন কিন্তু মার্ক পাইতা না। আমাকে যদি বলতো use the graph to calculate, তখন কিন্তু তোমাকে এটার জন্য মার্ক দিত না। যদি আমাকে স্পেসিফিক্যালি বলে দেয় use the graph, তাহলে তোমার গ্রাফই ইউজ করতে হবে। শুনছো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে গাইস দ্যাটস ইট ফর টুডে। বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। আর তোমাদের যাদের যাদের কোশ্চেন ছিল এখন আমাকে জিজ্ঞেস করতে পারো। কি কি জানি কোশ্চেন জিজ্ঞেস করতে যাচ্ছিলা? Sir, can you share the screen once again, sir? একটা সেকেন্ড স্যার, একটা সেকেন্ড। Sir, when should I start my SAT classes? SAT classes এসটা শেষ করে স্টার্ট করলে বেস্ট হবে। এসটা স্যার এই জানুয়ারি থেকে শুরু করলে কি হবে নাকি মে থেকেই শুরু করে দিব? মেতে আমার এস এক্সামস যেহেতু। তোমার তো বেশি দিন লাগবে না শেষ করতে, বুঝছো? তোমার টাইমিংটা ইয়ে করতে হবে, এই জায়গায় একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে তোমার। জাস্ট মেক শিওর যেন এসিডি ক্লাসের জন্য এ লেভেল ফিজিক্স ক্লাস হ্যাম্পার্ড না হয়, এন্ড ভাইস ভার্সা। তোমার এস ফিজিক্স ক্লাসের জন্য বা এস বাকি সাবজেক্টস এর জন্য, এ লেভেলস ক্লাসেস এর জন্য যেন এসিডি হ্যাম্পার্ড না হয়। আর আমার মনে হয় আমার সাজেশন হলো একটু সেলফ স্টাডি করো। এখনই অনেক অনলাইন রিসোর্সেস আছে, এটা দিয়ে ভোকাবুলারিটা একটু স্ট্রং করো। বিকজ কোনো ক্লাস করে তোমার ভোকাবুলারি তো স্ট্রং করতে পারবা না। ইউ স্টার্ট প্র্যাকটিসিং অন ইউর ওন, ওয়ার্ক অন ইউর ভোকাবুলারি রাইট নাও, বিকজ এসিডির জন্য ভোকাবুলারি তো অনেক বড় একটা ফ্যাক্টর, এটা জানোই। স্যার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্যার এএস এর পরে দিতে হয় না? এস এর পরে অফ কোর্স, এস এর রেজাল্ট লাগবে না। তখন আবার যদি আমি আইএলটিএস দিই তখন আবার ঝামেলা হবে না? টাইম গ্যাপ হয়ে যাবে না? আইএলটিএস এর জন্য কোনো প্রিপারেশন লাগে না। আইএলটিএস এর জন্য অ্যাবসলিউটলি জিরো প্রিপারেশন, জাস্ট কয়েকটা মক দিলেই তোমাদের হয়ে যাবে, বা 1 থেকে 1.5 মাসের কোর্স। আমাদের কোর্স যদি তোমরা করো তাহলে 6 উইকের কোর্স। এটা আইএলটিএস এর জন্য তেমন ভেজাল নাই কোনো। প্রিপারেশন কি এখন নিতে পারবো? বুঝি নাই স্যার, একবার এই কোর্সটা কবে? বলেন বলে না, আমি বলতেছিলাম না কিছু।
তোমরা কেউ বলতেছি না। স্যার এই কোর্সটা কবে শুরু করবেন স্যার? এই যে ইসের থেকেই জুলাইয়ের 1st থেকে স্টার্ট করব আমরা। ওকে স্যার। বুঝছো? ওটা তো জাস্ট স্পেসিফিক্যালি আইএলটিএস এর জন্য। ওটা জাস্ট ফর আইএলটিএস, ওটা জাস্ট ফর আইএলটিএস। ঠিক আছে, আর আমাদের ইনস্ট্রাক্টররা ব্রিটিশ কাউন্সিলের ইনস্ট্রাক্টরস। এটা হয়েছে স্যার? আচ্ছা স্যার, এটা কি আমরা আইজিসিএসসি এর পরেই তো স্টার্ট করতে, মানে এখন দিয়ে তো করতে পারি, রাইট? কোনটা? আইএলটিএসটা অফ কোর্স এখন করতে পারো, 2 বছরের ইয়ে থাকবে, তোমার ভ্যালিডিটি থাকবে। স্যার কিন্তু এখন আইএলটিএস দিও না, আমার সাজেশন হলো এখন ডোন্ট টেক দ্য আইএলটিএস। 2 বছরের ভ্যালিডিটি তো বেশি রাশড হয়ে যাবে। ওয়াই? এখন তোমার ভিসার জন্য তো আইএলটিএস লাগবে, এখন আইএলটিএস দিও না। তুমি ক্লাস করতে পারো, ক্লাস করে শেষ করে রাখতে পারো, বাট ডোন্ট টেক দ্য আইএলটিএস নাও। এ শেষ করে আইএলটিএস দেওয়াটা একদম অপটিমাম টাইম। জি স্যার বলেন। স্যার আপনি বললেন যে এএস এর পরে হচ্ছে আমরা যদি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করি তাহলে কি এএস এর আগে এসসিটি দিতে হবে? না না না, এএস এর পরে যখন করবা এমন ভাবে শেষ করবা যে এএস শেষ হচ্ছে তার 1-2 মাসের ভিতরে তোমার এসিডিও শেষ হয়ে যাচ্ছে। বুঝছো? জি স্যার। Sir, I've listed down few universities and ওখানে যদি কিছু কিছু কোর্সেস দেখি, কানাডায় দেখছিলাম তো তোরা আইএলটিএস চাইতো কানাডায়। সো আইএলটিএস চাইবেই, তোমার ইউনিভার্সিটি না চাইলেও তোমার ভিসার জন্য আইএলটিএস লাগবেই। জি স্যার। তো স্যার আমি যদি এএস আর A2 কমপ্লিট করে আইএলটিএস দিতে চাই, কারণ A2 এর মাঝখানে আমি